আসসালামু আলাইকুম। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেইখানে গতকালকে আমরা যে বিষয়গুলো আলোচনার মধ্যে আনছিলাম সেটা আরেকবার একটু খেয়াল করাই দেই। প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বাষ্পায়ন এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ব্যস্তানুপাতিক। তার মানে আপেক্ষিক আর্দ্রতা কোথাও বেশি হইলে সেখানে বাষ্পায়ন কম হয়, আপেক্ষিক আর্দ্রতা কম হইলে বাষ্পায়ন বেশি হয়। নিশ্চয়ই যারা গতকালকে ক্লাস করছো একটু খেয়াল করে ফেলো যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। এবং খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় যে আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি হয় তাহলে ওইখানে বাষ্পায়ন কম হবে, শরীর থেকে ঘাম সহজে শুকাবে না, অস্বস্তিকর লাগবে। যে কোনো প্রশ্ন যদি তুমি দেখো যে এই জায়গায় অস্বস্তিকর খারাপ লাগে তাহলে বুঝতে হবে এ কথা যে সেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি ছিল, বাষ্পায়ন কম ছিল, এই জন্য শরীরটা খুব হচ্ছে অস্বস্তিকর অবস্থার মধ্যে ছিল। এটা কোথায় কোথায় হইতে পারে, যেমন একই তাপমাত্রায় কক্সবাজারে আপেক্ষিক আর্দ্রতা ঢাকা চাইতে বেশি, এটা অস্বস্তিকর। একই তাপমাত্রায় তোমার হচ্ছে বিষুব অঞ্চল, যেটাকে আবার নিরক্ষরেখাও বলে, ঠিক আছে, সেখানে কিন্তু কি হবে যে আপেক্ষিক আর্দ্রতা বেশি, এই কারণে কি হবে বাষ্পায়ন কম হবে, অস্বস্তিকর অবস্থা লাগবে। আবার স্বাচ্ছন্দ্যকর যদি কথা বলে তাহলে বুঝতে হবে এই কথা যে সেখানে আপেক্ষিক আর্দ্রতা তুলনামূলক কম, বাষ্পায়ন বেশি, শরীরটা সহজে হচ্ছে অতিরিক্ত তাপ হারায়, আরামদায়ক একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থার মধ্যে বসবে। তা এই বেসিকটা খেয়াল রাখবা। তারপর খেয়াল আছে যে একটা হচ্ছে যে মাটির কলসি, সেখান থেকে পানি ফোটায় 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 বের হয়ে যায়, তখন কি হয় ওটার বাষ্পায়ন হয়। বাষ্পায়ন হলে কি হয়, সুপ্ত তাপটাই পানি থেকে হারায়, এই জন্য কলসিটা যদি মাটির হয় সেখানে পানিটা বেশি ঠান্ডা থাকবে। আর অন্য যদি কোনো ক্ষেত্র হয় সেখানে এরকম ছোট ছোট ছিদ্র নাই, স্টিলের হোক, তারপরে হচ্ছে যে ওই যে কাঁসার হোক, অন্য যেটাই হোক, কিন্তু সবচেয়ে বেশি আরামদায়ক হবে, ঠান্ডা পাবো কোথায়, যদি মাটির কলসি হয়। এরপর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা হচ্ছে যে যদি ওই পরম আর্দ্রতা যদি বেড়ে যায়, মানে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে, তখন আমরা কি বলছি, পরম আর্দ্রতা বেড়ে গেছে, তাহলে চাপ, বায়ু চাপ, বায়ুমণ্ডলের যে চাপ সেটা কমে যাবে, বায়ুমণ্ডলের চাপ কমে যাবে, একই সাথে ঘনত্ব কমে যাবে, এবং ঘনত্ব কমে গেলে বেগ বেড়ে যায়, মূল গড় বর্গবেগ যেটা আছে সেটা বেড়ে যাবে। এরপরে একটা জিনিস ছিল, আমি বলেছিলাম খুব ভালো করে খেয়াল করবা, যে শিশির পড়ার মূল শর্ত ছিল হচ্ছে যে অবশ্যই এটাকে সম্পৃক্ত হইতে হবে। সম্পৃক্ত কখন হয়, যখন তাপমাত্রা খুব কমে যায়। তো তাপমাত্রা কমার জন্য কিন্তু মেঘ থাকা যাবে না আকাশে, কারণ মেঘ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের মতো কাজ করে, মানে মেঘ হয় কি তাপ কুপুরিবে, মানে তাপ যাইতে পারে না। তাহলে তাপ যদি যাইতে না পারে তাহলে তো ঠান্ডা হবে না, তাহলে এই জন্য মেঘ যেদিন থাকে সেদিন কিন্তু শিশিরটা সহজে জমা হয় না। আর শিশির জমার মূল শর্ত হচ্ছে এটাকে সম্পৃক্ত হতে হবে, মানে পেট ভরা লাগবে, তারপরে হচ্ছে তাপমাত্রা যখন কমে তখনই না পেটটা ভরে, তারপরে কি হয় দেখা যায় যে ওইখানে হচ্ছে ওই ফোটায় 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 পানি পড়ে। তো এই বেসিক যেগুলো বলছি এটা খেয়াল রাখতে হবে। আজকে আমরা যেটা শুরু করছিলাম সেটা ছিল হচ্ছে যে পর্যাবৃত্ত গতি। সেখানে আমি বলছি যে টি সমান টয়েস পাই রুট ওভার এল ভাগ জি, ফর্মুলাগুলো আরেকবার একটু খেয়াল করে দিছি। টি সমান টয়েস পাই রুট ওভার এম ভাগ কে, তারপরে হচ্ছে ওটা কি করলো ওমেগা সমান রুট ওভার কে ভাগ এম, খেয়াল আছে তো। তারপর ওমেগা সমান টয়েস পাই বাই টি, ওমেগা সমান টয়েস পাই এফ। এরপরে হচ্ছে যে তোমার ওটাকে কি বলে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক না। এরপর ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা এরপরে কি রয়েছে ওইটা তোমার হচ্ছে ওইটাকে যেটা আমি বলবো ডি স্কয়ার এক্স প্লাস ডি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান 0। প্রত্যেকটা ফর্মুলা যাতে খুব ভালো করে মাথায় থাকে। ওকে, তাহলে এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ওটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। খুবই সহজ এবং খুব মানে মজাও লাগবে। তা প্রত্যেক ঘন্টায় তোমরা এইভাবে পড়তে থাকো, ইনশাআল্লাহ দেখবা যে তোমার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, দেখবা যে একটা চমৎকার প্রিপারেশনের মধ্যে তুমি ইনশাআল্লাহ দেখবা যে একটা সুন্দরভাবে তোমার মাথায় সব চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই, দেখি যে কার কি অবস্থা রয়েছে। আচ্ছা, আমি এমসিকিউ ব্যাখ্যা করতে করতে এখানে কিছু আলোচনা করব যাতে করে তোমার একদম মাথায় এটা পুরোটা চলে আসে। ওকে ফাইন স্যার, ফর্মুলাগুলো একটু লিখে দেন। আচ্ছা, ফর্মুলাগুলো তো লিখে দেবই, ওই ফর্মুলাগুলো তো অলরেডি লিখে দিয়েছি ওইখানে। এইখানে যেটা আমরা পড়তে যাব এইখানে মূল ফর্মুলাটা একটু বলে রাখি। যদি আমি এগুলো তো লেখাই ছিল সব, এইখানে আসেই দেখছো নিশ্চয়। যেমন এইখানকার মধ্যে তুমি খেয়াল রাখো ওয়াই সমান এফ এল ডিভাইড বাই এল, এইটা হচ্ছে সবচেয়ে কি ফর্মুলা। তারপর হচ্ছে এম জি এল পাই আর স্কোয়ার এল। হ্যাঁ, এরকম করে এই ফর্মুলাগুলো একটু ভালো করে একটু মাথায় রাখবা। ওকে, আর এমনিতে তো আমরা দেখবো যে পয়সনের অনুপাত যেটা আছে, পয়সনের অনুপাত এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। আমি এখন বলবো, একবারে যদি বলি তাহলে টাইম বেশি লাগতেছে, মানে আলাদা আলাদা করে বললে। তারপরে যদি আমি তোমাকে এটা বলি যে স্থিতিস্থাপক কি বলে ইয়ংয়ের গুণাঙ্ক এইটা সমানই আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপকতা, মানে ইয়ংয়ের গুণাঙ্ক যা স্থিতিস্থাপকতা ওই জিনিসটা, ঠিক আছে। এইটা সমানই আবার তুমি খেয়াল রাখবা যে হচ্ছে এইটা সমানে হচ্ছে যে পীড়ন, এটা কি কন, হ্যাঁ এটা একটু খেয়াল রাখো, এটা আমি যেটা বললাম সেটা খেয়াল রাখিও, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হইলো যে ইয়ংয়ের গুণাঙ্ক যা স্থিতিস্থাপকতা পীড়নতা গাণিতিকভাবে, আমি এটা কোনো বই পাবা না, আমি যেটা করি সেটা খেয়াল রাখবো।
এই পীড়ন সমান আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে। পীড়ন সমান কি জানো? পীড়ন সমান হচ্ছে প্রেশার। এটা মনে রাখার জন্য বলি, আমি তোমাকে যেভাবে বলি সেভাবে করো। প্রেশার মানে কি? চাপ। চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? বলের আচ্ছা মাত্রা সমীকরণে যায় এম এল টি ইনভার্স 2, ক্ষেত্রফল কি? এল স্কয়ার। একক হবে কি? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে, মাত্রা সমীকরণগুলো একটু খেয়াল রাখিও। এখন যেটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে পীড়ন সমান বিকৃতি না? পীড়ন সমান কি? বিকৃতি। আচ্ছা এইখানে একটা জিনিস বলি, পীড়ন সমানুপাতিক যদি বিকৃতি হয় এখানে আবার কি পাওয়া যাবে বলো দেখি? পীড়ন সমান হচ্ছে কে গুণন বিকৃতি। এই কেটাকে বিশেষ সংখ্যা মানে বর্ণ ওয়াই দিয়ে চেঞ্জ করে দেয়। ওয়াইটা কি? ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। তা আমরা তো জানি বিকৃতির কোনো একক নেই, ঠিক না? যেহেতু একই অনুপাতের, একই রাশির দুইটার অনুপাত, তাইলে এই যে পীড়নের একক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক, ইয়ং এর গুণাঙ্ক সেম। কিন্তু এইটা যদি তুমি মাথায় রাখো তোমার জন্য একদম দেখবো যে মাথায় ইনশাল্লাহ ইজি ওয়েতে চলে আসছে। ওকে, তাহলে এবার আমরা চলে যাই এমসিকিউ, এখানে অ্যানালাইসিসে যাব, দেখি যে কি অবস্থায় রয়েছে। ওকে, দ্রুত হবে। আচ্ছা দেখো, কোনো পাত্র অণুগুলোর মধ্যে নিট বল যখন শূন্য হয় তখন কি হবে? আচ্ছা নিট বল শূন্য, আচ্ছা এটা মানে কি জানো? এটা হচ্ছে অণুগুলো যখন চুপ করে বসে থাকে স্থিতিশীল অবস্থায় তাদের যে হচ্ছে দূরত্ব, আর এইটা হচ্ছে যে যখন একটু গতিশীল অবস্থায় আছে, পরিবর্তিত অবস্থায় আছে, তখন তাদের যে দূরত্ব। তো এই দুটো যদি সমান হয়, হ্যাঁ কখন সমান হবে? যখন নিট বলটা শূন্য, তার মানে চুপচাপ বসে আছে। আর যদি দেখা যায়, যদি তুমি দেখো, এমন প্রশ্ন হলো যে ভাইয়া যদি এইরকম হয় যে আর ইজ গ্রেটার দ্যান আর নট, এটা একটা হইতে পারে, আর আর ইজ লেস দ্যান হচ্ছে আর নট, তাহলে এইখানে হচ্ছে পরিবর্তিত অবস্থায় বেশি, তার মানে অবশ্যই তার মানে কি আকর্ষণ করছে, এই জন্য তো সে পরিবর্তন হয়েছে, আকর্ষণ। আর এইখানে হচ্ছে কি যে অবস্থায় আছে সেইখানে, তার মানে এখানে বিকর্ষণ। বুঝো নাই আমি কি কইছি? মাথা তো ঢুকে নাই। শোনো আগে, মানে অণুগুলো যে আছে না স্থিতিশীল অবস্থায়, তার স্থিতিশীল মানে জিরো না, তাহলে এইটার তোর ব্যাসার্ধটা তখন যেটা আছে সেটা হচ্ছে তখন এর যে হচ্ছে যে দূরত্ব যেটা সেটা হচ্ছে এই যে আর নট, আর পরিবর্তিত অবস্থা হচ্ছে আর। ওকে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে আর হচ্ছে যে আর নটের চাইতে বড় যখন আকর্ষণ হবে, আর যদি ছোট হয় আর নটের চাই তখন বিকর্ষণ। আর দুইটা সমান হইলে নিট বল শূন্য হবে ইনশাল্লাহ, আমার মনে হয় মাথায় চলে আসছে। আচ্ছা দেখো, যেসব বস্তু স্থিতি ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন, তাদের কি বলে? আমি একটু দ্রুত বলে, তাদেরকে পূর্ণ অসমদিক ধর্মী বস্তু বলে। একটু ফাস্ট বলি, তোমাদের কমেন্টস তোমরা করতে থাকো, আমি একটু ফাস্ট করতে থাকি। আচ্ছা, প্রযুক্ত বল অপসারণ পরাজয় বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, তবে বস্তুটাকে কি বলে? তার মানে ওইটাকে আমরা বলতে পারি অবশ্যই তখন কি হবে যে নমনীয় বস্তু আমরা বলতে পারি, যে কেউ বলবে যে হ্যাঁ এটা তো নমনীয় বস্তুই হবে। ওকে, কেন? কারণ হচ্ছে প্রযুক্ত বিকৃত বস্তু বিকৃত অবস্থা সম্পূর্ণ, যদি সম্পূর্ণ যদি ধরে না রেখে আগের অবস্থায় চলে আসতো তাহলে এটা স্থিতিস্থাপক, তাহলে ওই অবস্থায় ধরে আসে, তার মানে নমনীয়। ঠিক আছে, তার মানে কি বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে তাকে নমনীয় বস্তু বলে। এই সংজ্ঞাগুলো আবার খেয়াল রাখি, এগুলো যাতে ভুল না হয়। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়? তাহলে এটার যে সীমাটা আছে, এটা আমরা প্রত্যেকে জানি যে এটা মূলত স্থিতিস্থাপক সীমার এটার হিসাবটা হচ্ছে বলের উপর নির্ভর করে। কিসের উপর বলো? বল। তাই বিভব শক্তি কৃত কাজ না, প্রযুক্ত বলের উপর নির্ভর করবে। কি কারণে? যে কারো কিছু মাথায় না থাকে তাহলে তোমাকে বলি, ধরো তুমি এইটা খেয়াল রাখবো, ওয়াই সমান হচ্ছে এফ এল ডিভাইড বাই এল না, তাহলে এই এফ এর সাথে সম্পর্ক এইভাবে খেয়াল রাখো, ইয়ং এর গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্ক এইভাবে খেয়াল রাখো, তাহলে তোমার জন্য একদম ইজি হবে। তাহলে এটা কিসের উপরে? প্রযুক্ত বল। হ্যাঁ, ওকে। এরপরে তুমি দেখো নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? পীড়ন, এটা তো আছে। স্থিতিস্থাপক বিকৃতির কোনো মাত্রা নেই, কারণ এটা হচ্ছে একই জাতীয় রাশির হচ্ছে অনুপাত, ঠিক না? আচ্ছা, নিচে কোন রাশিটি মাত্রাবিহীন? এটা হচ্ছে বিকৃতি, জানো এটা। কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির বিকৃতি কত? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো এটা কি বলছে, কোন তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করছে। মনে করো আগে দৈর্ঘ্য ছিল ধরো এল, এখন হয়ে গেছে দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ, মানে 12 হয়েছে, তাহলে তারটির বিকৃতি কত? তাহলে 12 থেকে এল, মানে এখন যেটা হয়েছে আর আগে যেটা ছিল এই দুইটার পার্থক্য করলে কত হবে? যেটা বলবে হচ্ছে এল হবে, ঠিক না? আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস, বিকৃতি মানে কিন্তু কি জানো? বিকৃতি মানে হচ্ছে শুধু যে দৈর্ঘ্যের পরিবর্তন তা না, কিন্তু বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন যেটা আছে ওইটাকে আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। দৈর্ঘ্য পরিবর্তন যেটা আছে, যেটা হয়েছে সেইটাকে ভাগ করব হচ্ছে প্রাথমিক বা আদি দৈর্ঘ্য দিয়ে। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এল, আদি দৈর্ঘ্য ছিল এল, কাটাকাটি করলে কত হবে? 1 হবে। তাহলে 1 হচ্ছে উত্তর। মাথায় আসতেছে? দ্রুত বলতেছে, একটু আগের চাইতে স্পিডটা একটু খালি বাড়াইলাম যাতে করে একটু সহজে আনতে পারো। আচ্ছা, পীড়নের মাত্রা, এটা তোমরা উত্তর করো, একটু তোমরাও করো, তাহলে অ্যাক্টিভলি পড়া হবে। আমি যদি কয়া দিই তাহলে সামারি লেকচার তো আমার রেডি করা আছে, ওগুলো দিলেই তো তোমার হয়ে যাবে। তুমি দেখে
তাহলে আমরা এই যে তোমার আমি এই যে এই ক্লাসটা আমরা যখন করি এটা হলে 3টা হয়ে যাবে আমাদের ইনশাল্লাহ না। তাহলে ভেক্টর অধ্যায়টা একটা বড় আছে, ওইটার কিন্তু খুব সুন্দর সামারি করা আছে, লাইভে করাইলে টাইম যাবে। দরকার হলে আমরা তাহলে দুপুরের আমরা যখন ওই সময় তোমরা ভেক্টরটা দিয়ে দিব, ঠিক আছে, ওইটা করে ফেলবা, তাহলে 4টা হয়ে যাবে। তারপরে আজকে নিউটনিয়ান বলবিদ্যা, আর অধ্যায়গুলো তো সহজ, নিউটনিয়ান বলবিদ্যা দরকার হলে সরাসরি আমি করাই দিব। আর কি আছে, মহাকর্ষ বিকর্ষ আছে, আর একটা জিনিস আছে হচ্ছে তোমার কাজ শক্তি ক্ষমতা, ওই অধ্যায়গুলো সহজ, ঠিক আছে। ভেক্টরটা আমি হচ্ছে যে তোমাদের দরকার হলে সামারি পেজে আপলোড করে দিতে বলবো। অনুধাবন তো লাইভে ছাড়া অনুধাবন বানানো আছে, কিন্তু অতগুলো পেজে দেবো না আমরা, অত কি দেওয়া যায় দৈনিক, বাপরে বাপ, ঠিক আছে। মানে যেটা অনুধাবন তো আমি পড়াবো, তো আমি অনুধাবন আজকে মানে হচ্ছে যে অনুধাবন জিনিসটা আমি বুঝাই দেবো, ঠিক আছে, বলবো এখন আমি, তুমি হ্যাঁ দেখো ইনশাল্লাহ। পীড়নের মাত্রা, পীড়ন মানে কি এই বুঝছো, পীড়ন মানে কি, প্রেসার, বল বাই ক্ষেত্রফল, বলের কি মাত্রা কি, এম এল টি ইনভার্স 2 এল স্কয়ার, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এখন দেখো কোনটা আছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 কোথায় আছে, এম এল ইনভার্স একটাও তো দেখি না, এইটা একটাও নেই, এটা হওয়া উচিত ছিল, এটার মধ্যে প্রিন্টিং মিস্টেক আছে, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, বুঝতে পারছো, এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ ওটা বুঝতে পারছো যে তোমরা, হ্যাঁ যে ওইটা হবে যে ভাই এটা আমরা বুঝতে পারছি, ওকে ফাইন। আচ্ছা এরপরে চলে যাই আমরা। আচ্ছা 0.5 মিলিমিটার স্কয়ার প্রস্থ ক্ষেত্রফল বিশিষ্ট তারে 10 কেজি ভর ঝুলালে তারটির পীড়ন। শোনো আমি তোমার একটা মজার কথা বলি, যে এটা কেউ জানো না, শোনো আগে। তোমাদের কিন্তু পরীক্ষার যে এই যে এমসিকিউগুলো আমরা সলভ করাচ্ছি, যেগুলো প্রথমে যে করাচ্ছি, এটা একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের কিন্তু সিলেবাসটা, তোমাদের সিলেবাস এই 22 সালের সিলেবাস, এইটা 21-এর সিলেবাসটা মিল আছে অনেকটা, যদিও 22 আর 23টা মানে সবচেয়ে ভালো মিল হচ্ছে 21 বললে এটা একটু ভুল হবে, সবচেয়ে ভালো মিল আছে হচ্ছে তোমার 23 এবং 24, এটা খেয়াল রাখিও। এটা কেন বললাম, কারণ আছে, আগের যে ওই যে 18-19-এর কিছু অংশ এই সিলেবাসে তোমার আছে, আর কিছু অংশ কিন্তু নাই, এটা কিন্তু অনেক স্টুডেন্ট জানেন, মানে খেয়াল করে না, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি, হ্যাঁ দেখি এখন যে কি অবস্থা। আচ্ছা 0.5 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, পীড়ন কত, পীড়ন মানে হচ্ছে ওয়াই সমান পীড়ন, বলো কি হবে, ওয়াই সমান এফ এল বাই এল দিয়ে করবা না কি দিয়ে করবা, মূর্খ তো, ইয়ংয়ের গুণাঙ্ক এটা আনার দরকারে নেই, পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল দিয়ে করো, কি সব মাথা গেছে আমার, পীড়ন সমান হচ্ছে কি বলো, বল বাই ক্ষেত্রফল, এটা দিয়ে করো, তো ভেজালে যাবো কেন, তাহলে বল মানে কি এম জি, তাহলে এম হচ্ছে 10, জি হচ্ছে কত 9.8, ক্ষেত্রফল হচ্ছে কত 0.5 মিলিমিটার স্কয়ার। আচ্ছা 0.5কে যখন মিলিমিটার স্কয়ারকে তুমি মিটারে পরিণত করবে, এটা তো জানো এই মূর্খতা, 10 ইনভার্স 6 হবে কিন্তু, কারণ 10 ইনভার্স 3 10 ইনভার্স 3 যোগ করলে 10 ইনভার্স 6 হয়ে যাবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে নিউটন পার মিটার স্কয়ার, এটাতে যাতে ভুল না হয়, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু ভালো করে খেয়াল থাকে যাতে, মানে এই টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে কত এ, অশোভার এটা হচ্ছে 100 কেজি, পীড়ন কত। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে রাখি, অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটা একটু ভুল করে, এই অঙ্কটা আমি একটু বলে রাখি, ঠিক আছে, হ্যাঁ এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে। আচ্ছা এইখানে তুমি দেখো যে এটা হচ্ছে এম পীড়ন, তাহলে পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বাস একই জিনিস, তাহলে এই টাইপের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ওকে আমার মনে হয় যে ইনশাআল্লাহ। শোনো তোমাদের 60টা অধ্যায় থেকে সিকিউ থাকবে 8টা, তাহলে তুমি ধরে রাখতে পারো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা, যে কোনো অধ্যায় থেকে 2টা আসতে পারে। এখন 2টা যে এই অধ্যায় থেকে আসবে এটা আমরা বলতে পারি না, নিউটনিয়ান বলবিদ্যা থেকেও আসতে পারে, কাজ শক্তি ক্ষমতা থেকেও আসতে পারে 2টা, তারপরে ভেক্টর থেকেও 2টা দিতে পারে, এই 3টার মধ্যে যে কোনো একটা থেকে 2টা তার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে যে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা ইনশাল্লাহ, পর্যাবৃত্ত বই থেকে একটা ইনশাল্লাহ, তারপরে পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা, মহাকর্ষ বিকর্ষ থেকে একটা, ওই 4টা থেকে 4টা, আর এই প্রথম 3টা থেকে 4টা আসার সম্ভাবনা, এটা অবজারভেশন, কিন্তু এইটাই হবে কোথাও কি লেখা আছে নাকি, এটা হিসাব করে আমরা যেটা বুঝতে পারি আমাদের অবজারভেশন থেকে, ঠিক আছে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে এটা মিলতে পারে, হ্যাঁ ওকে। দেখো সর্বাধিক স্থিতিস্থাপক বস্তু, রবার, তামা, ইস্পাত, স্পঞ্জ। আচ্ছা একটু আমি বলি, এটার উত্তর তো ইস্পাত বুঝতেই পারছো, কিন্তু আমি যদি তোমাকে উত্তরের অপশনের মধ্যে ইস্পাতও রাখতাম নিকেলও রাখতাম, কোনটা উত্তর হইতো বলো তো, ইস্পাত এবং নিকেল থাকলে কোনটা উত্তর হইতো স্থিতিস্থাপকের মধ্যে,
এখন হোমিওপ্যাথিক ওষুধ খেলে কি স্যার ঘুম পায়? কাল খাওয়ার পর হোমিওপ্যাথিক ওষুধ, ঘুম তো আসলে কি ওইটা নিয়ে এখন চিন্তা করি না, এখন পড়ার মধ্যে থাকো, ঠিক আছে? এখন কোন ওষুধ খাইছো, ওষুধের তো রিয়াকশন তো আছেই এখন, ঠিক আছে? তাইলে কিন্তু ভৌতজগৎ পরিমাপ থেকে তুমি যদি করতে চাও করতে পারো, কিন্তু আমার মতে আসার সম্ভাবনা খুব কম। 60টা অধ্যায়, কারণ ওইটা বেসিকলি ওই অধ্যায়টা আছে ইয়ার জন্য, প্র্যাকটিক্যালের জন্য। এখন ভাই এই 60টা পড়ার পর যদি তুমি 8টা পড়তে চাও, তুমি যদি কত ভাই শর্ট সিলেবাসের বাইরে পড়ো, আমার এই প্রশ্নগুলো কেউ কখনো করবা না যে এটা আসতে পারে কিনা। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আসতে কোনটা পারে কালকে পরীক্ষায় তো দেখবাই। এই আজে বাজে কথাকে টাইম লস করা এটা কোনো মানে হয় না। তাহলে তখন হবে কিন্তু নিকেল হবে, ঠিক আছে? আচ্ছা, পীড়ন বিকৃতির সমানুতে এটা কার সূত্র? হুকের সূত্র। আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? হ্যাঁ, একটু উত্তর করো, একটু দ্রুত করো, তাহলে বুঝবো যে একটু বুঝতে পারছি আমরা, ঠিক না? হ্যাঁ, এই দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক একদম আসলে তোমাদের মায়ের খেলে না আসলে পুরো ঠিক হবা। শুনো আগে, বলছে ইয়ং এর গুণাঙ্ক কত? আসলে তোমরা যে মূর্খ, ইয়ং এর গুণাঙ্ক মানে কি? এটা হচ্ছে পীড়নের সমান। একই জিনিস তো বলছে, পীড়ন সমান কি বল বাই আছে, কি বলে? আচ্ছা আরো সহজ করে বলি, দাঁড়াও শোনো আগে। ইয়ং এর গুণাঙ্ক আমি যদি তোমাকে বলি যে, দাঁড়াও, ইয়ং এর গুণাঙ্ক মানে কি? পীড়ন বাই বিকৃতি না? কি আমি একটু মাথা গেছে আমার কাছে, পীড়ন বাই বিকৃতি। তাহলে বলছে ইয়ং এর গুণাঙ্ক কত? তাইলে আদর্শ দৃঢ় বস্তুর বিকৃতি হচ্ছে 0, তাহলে সামথিং বাই নাথিং ইকুয়াল হচ্ছে অসীম হবে। কিরে এটা ভুল করলো, এটা খুব খারাপ। হ্যাঁ, 26, 25 যে কেউ ক্লাসগুলো, এই ক্লাসগুলো করলে তোমাদের, শোনো পেজে এখন বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে না, এই ক্লাসগুলো দেখে তোমরা ভর্তি সিদ্ধান্ত নিতে পারবা, তোমাদের ক্ষেত্রে ভালো। যেটা তুমি বুঝতেছো ম্যাচিং করছে তোমার সাথে, তাহলে তোমার জন্য ভালো হবে। তাহলে তোমার হচ্ছে যে তুমি একটা ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? এটা ভালো না, 26 ক্লাস করলে সমস্যা কি? খুব ভালো তো, এটা করুক। দেখলো যে বড় হবে, সে তো যত আগের থেকে একটা প্র্যাকটিস করা যায় তত ভালো। এই অনেকে কয় না এই তুই এত আগে আগে, আবার কি পড়াশোনার আবার আগে আছে নাকি? ভালো জিনিস যখন খুশি তখন। চাইল্ড ম্যারিজ আছে, চাইল্ড ডার্লিং বলে কিছু আছে নাকি? ও শিখতে পারলে শিখবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক বুঝতে পারছো তো? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তার মানে এটার উত্তর হবে অসীম। 13 নম্বর, এই বুঝাইতে পারছি তো? ওকে, আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ এটা বের করছি একবার, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, তাত্ত্বিকভাবে পয়সন অনুপাতের মান। হ্যাঁ 15, এটা একটু বলো দেখি। ঠিক আছে, তাত্ত্বিকভাবে পয়সন অনুপাতের মান একটু দ্রুত। আচ্ছা আমি বলে দেই ভাই, সর্বোচ্চ -1, সর্বনিম্ন মানে মাইনাসের দিক থেকে সর্বোচ্চ +1/2, আর -1 থেকে +1/2 পর্যন্ত। -1 থেকে +1/2 কোথায়? ক নম্বরটাই তো হচ্ছে, ঠিক আছে? -1 থেকে +1/2 পর্যন্ত খেয়াল রাখি। ওইটা আবার পয়সা অনুপাতে দেখি, এটা বলতে পারো কিনা? এইটার একটু মাথা কাটানোর কিছু এরকম নাই। এটা একটু 16 নম্বরটা একটু উত্তর বলো দেখি, ঠিক আছে? এই তো একটু মাথায় চলে আসতেছে। তাহলে আমাদের এই যে আরেকটা অধ্যায় দ্রুত হয়ে যাচ্ছে। কয় মিনিট আমরা পড়ার মধ্যে আছি দেখি? 18 মিনিট। এইবারকার লেকচারটা টাইম মতো হচ্ছে, মানে এগুলো ছোট অধ্যায় আছে তো, এটা 25 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তা ভালো লাগতেছে। তাহলে এরপরে আমরা ইয়াটা দিয়ে দিব, এই যে ভেক্টরটা দিয়ে দিব পেজে, ওটা একটু ক্লাসটা নোট করে সুন্দর করে ফেললাম। তারপরে তো ব্যাস আবার আমরা নামাজের পর থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। কত সহজ হয়ে গেল, ঠিক আছে? দেখবা যে বিকাল হইতে হইতে সব কমপ্লিট ইনশাল্লাহ। তাহলে এইটা কোনটা হবে দেখছো? এই যে উত্তর যে দিচ্ছে অনেকে, দেখো একজনও কিন্তু ঠিক দিতে পারছে না, তার মানে এরা যে মূর্খ, মানে এইটা হচ্ছে তার প্রমাণ। এই 16 নম্বর তোমরা কি উত্তর দিচ্ছ সবাই? হ্যাঁ, কি উত্তরটা কি দিচ্ছ? ষোলো। শোনো, -1 থেকে কত হইতে পারে?
তার মানে কি -1 হচ্ছে এটা সর্বোচ্চ মান, 8, আর এই পয়সা অনুপাত যে আছে সিগমা, এইটা তার চাইতে হইতে পারে কি, এর চাইতে হইতে পারে তোমার হচ্ছে যে হয় -1 হচ্ছে সর্বোচ্চ, অথবা সেটার সমান হইতে পারে, অথবা এটা হচ্ছে হাফ হইতে পারে, মানে -1 এর চাইতে আছে এটার মানে কি মাইনাস, আচ্ছা দাঁড়া এটা আমি আবার আমার নিজের ভুল, এটা হচ্ছে -1, তার আগে -1 এর চাইতে না, এটা চাইতে বড় হইতে পারবে না, এটা চাইতে ছোট হইতে পারবে, এটা না, তাইলে এইটা হবে উত্তর। দেখি তোমরা কি উত্তর দিছো রে? হ্যাঁ গয় হবে, ঠিক আছে, না ঠিক আছে, আমি চিন্তা করতেছি একটা, ঠিক আছে গ হবে। তার মানে এটা হতে পারে সর্বোচ্চ -1, অথবা এইটা, হ্যাঁ ঠিক আছে, আমি মূর্খ, ঠিক আছে -1 মিনিমাম হবে, তো মিনিমাম মানে দাঁড়া আমার কি বলুন নাকি আবার, দাঁড়াও, হাফ হচ্ছে, আচ্ছা দাঁড়াও দেখো, এই যে আমার এখনো হাফ হচ্ছে তোমার সর্বোচ্চ মান হচ্ছে প্লাস হাফ, তার মানে সিগমা এর মানটা হবে, সিগমা হবে সর্বোচ্চ প্লাস হাফ, আচ্ছা এটার কম, আর এটা হচ্ছে -1 হচ্ছে সিগমার মানটা, ও এই খ নাম্বারটা কিসের গ, খ, এই খ হবে স্যার, সি হবে কেন? আমার তো মাথায় আসতে আসতে বি, সি কি কারণে করছো? আমি আচ্ছা আব্দুল্লাহ আল মামুন 100% সি হবে, আমি ঠিক, তো আমারই মনে হচ্ছে যে আমি কি ভুল করছি নাকি। ওই যে অনেক সময় মাথা আছে না, সহজ জিনিস আবার কাজ করে না, কিন্তু এটা কিন্তু আবার খুব ডেঞ্জারাস। দুইবার দুইটা আসতেছে কেন? দাঁড়াও, খুব সহজ তো এটা, মানে হাইয়েস্ট হইতে পারে প্লাস হাফ, তার মানে সিগমাটা এইটা অথবা এর কম। আচ্ছা গয় হচ্ছে, ঠিক আছে, আমি কি চিন্তা করে আবার এটা করছি, উল্টা দিক থেকে চিন্তা, হ্যাঁ গ নাম্বারটাই ঠিক আছে, সরি আমারই ভুল হয়েছে, সরি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে, সি আমারও চিন্তা করছি, দেখছো মানে চিন্তা মাঝে মধ্যে। আচ্ছা এটা তো পারবা, কোনটাতে পয়সা, হ্যাঁ এইখানে এটা বলো, এটা সহজ আছে, কিন্তু এটা আসলে বেশি সহজ হয়ে গেছে, 0.5, 0.1, -1, কিন্তু -1.5 হইতে পারবে না, ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা বলো, দৈর্ঘ্য বিকৃতি পয়সা অনুপাত মানে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ক্যালকুলেশন করে যেটা হবে। আচ্ছা এটা 19 নম্বরটা করো, ঠিক আছে। সর্বনিম্ন -1, হ্যাঁ বুঝছি, মাইনাস মানে তো সর্বনিম্ন বুঝছি, ঠিক আছে। পেজ থেকে ইব্রাহিম ভালো আছো তো তোমরা? যে কোনো সময় তো আসছে না নতুন, এটা ঠিক আছে, ও ভেরি ফাইন। হ্যাঁ আচ্ছা, তোমাদের যে 25-এর যে ব্যাচ, তাদের নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ, কালকে বলবো তোমাদের 25-এর নতুন কোর্সগুলো যেগুলো আসবে, সেগুলো হচ্ছে নতুনভাবে যেগুলো আসবে, সেগুলো হচ্ছে একদম চেঞ্জ করে আনছি আমরা। কিন্তু আমার মতে হ্যাঁ, পরীক্ষা কেমন হচ্ছে একটু জানাইও, আর হচ্ছে যে পেজের ক্লাসগুলো এই মাসের পেজের যে ক্লাসগুলো, এগুলো করতে থাকো, এগুলো কিন্তু খুব দামি ক্লাস। আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ, আগামীকাল ইনশাআল্লাহ ফিজিক্স পরীক্ষা ভালো হবে, আরও ভালো মান হয়ে যাবে। আচ্ছা এটা 19 নাম্বারটাই, এটা করি আমরা, ঠিক আছে। 19 কি তোমরা কি উত্তর করবা না আমি করব? হুম 19 নাম্বারটা কি উত্তর তোমরা করবা না আমি করব? সেটা ইউটিউবে আমরা কোনোদিন এই যে ভিডিওর এগুলো আপলোড দিই না, ঠিক আছে। ফেসবুকের মধ্যে ভালো কাজ কিছু করো, ফেসবুক এত সুবিধা দিচ্ছে, তাদেরকেও তো কিছু আমাদের হেল্প করা উচিত, ঠিক আছে। 26-এর তো ইংলিশের কোর্স অলরেডি তো অ্যানাউন্স করা হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যেগুলোর আলাদা আলাদা করেই থাকবে প্রত্যেকটা কোর্সেই। ওগুলো হচ্ছে যে আমরা ইনশাল্লাহ কালকেই সবগুলো একাডেমিক কোর্স লঞ্চ হবে। আমরা ফিজিক্সের জন্য মানে ফিজিক্সে পুরো ফোকাসটা রাখতেছি, তো এই জন্য হচ্ছে যে দৈনিক ইংলিশটা দিয়ে দিয়েছি, একেবারে এখনকার কোর্সগুলোর ডিজাইন পুরো আলাদা করতেছি, কারণ বুঝছি তো স্টুডেন্টের। এবং একটা জিনিস খেয়াল করো, এই তোমার বড় ভাই আপু যারা 24-এর পরীক্ষা আছে, ওদেরকে এখন জিজ্ঞেস করে দেখো যে ভাই এই যে পরীক্ষার মাঝখানে একদিন কোন জিনিসটা ওর কাজে লাগতেছে, এই মেইন ক্লাস কোনটা। এবং কালকে পরীক্ষা দেওয়ার পরে তুমি তোমার বড় ভাই আপু জিজ্ঞেস করে দেখিও, আন্দাজে যে পরে সারা বছর কোনো কাজ নাই এবং ভয়ের মধ্যে এখন ঢুকে যায়, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল করবা।
আচ্ছা, তাহলে আমরা একটু করি, দেখি যে কি হতে পারে। দেখো 10 ইনভার্স 4 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এ, তারে এত নিউটন, এটা হচ্ছে এফ। প্রয়োগ করা হলে পীড়ন, পীড়ন সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, ঠিক না? পীড়ন মানে প্রেসার, তাহলে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। ওকে ফাইন। তাহলে বলের মান কত? 2 × 10⁴, ক্ষেত্রফল হচ্ছে 10 ইনভার্স 4 না? আচ্ছা, তাহলে এটা কাটাকাটি করলে উপরে চলে গেলে কত কত 10 টু, এটা ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে এগুলোর মধ্যে মান টানের মধ্যে কোনো ডিস্টার্ব মনে হচ্ছে। 10⁴ পীড়ন, এই বুঝতেছো আমি কি বলতেছি? আমার মনে হয় এখানে মান টানের কোথাও ডিস্টার্ব আছে, কারণ 10⁴ আর 10 ইনভার্স 4 তো 10⁸ হয়, তাহলে এটা তাহলে দেখি 2⁻10⁸ হবে নিউটন। আচ্ছা, পীড়নের মান এটা দেখা যাচ্ছে 10⁻10। আচ্ছা, কেন? কারণ দুইটা উত্তর তো হইতে হবে। দেখি আগে একক বিকৃতির জন্য পীড়নের স্থিতিস্থাপক গুণাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্ক সেম বলছি না? দেখো পীড়ন দ্বিগুণ করলে স্থিতিস্থাপক দ্বিগুণ, এটা মিথ্যা। তাইলে আমার মতে এটা তো পুরো মিথ্যা, 1 এবং 2, কারণ একটা উত্তর তো এটা হবে না। তাহলে এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে। কি মিস্টেক হইতে পারে? আমার যেটা অবস্থা সেটা 10 ইনভার্স 4 না, এটা 10 ইনভার্স 6 হইলে ভালো হইতো। এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে 10 ইনভার্স 6 যদি করতাম তাহলে এটা তখন 2 × 10⁻10 হইতো, তাহলে 1 এবং 2 উত্তর হবে। কারণ বহুপদীতে তো দুইটা উত্তর তো অবশ্যই দিতে হবে। এই মূর্খ, সি কেন হবে? এই যে পীড়ন দ্বিগুণ করলে স্থিতিস্থাপক গুণাঙ্ক দ্বিগুণ হয়, কেউ কিছু দ্বিগুণ হয়। পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্ক তো সমান, একক বিকৃত পীড়ন এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা অবশ্যই কখনোই হবে না। বুঝতেছো আমার কথা? 2 গুণ হলে বিকৃতি এমনভাবে চেঞ্জ হবে যাতে সেম থাকে। 2 গুণ 2 গুণ বলে নাই, এ হবে উত্তর, ঠিক আছে? এটা ব্যাস যেটা বললাম। আচ্ছা, সংনম্যতা, সংনম্যতা জিনিসটা কি জানো তো? কুমিল্লা বোর্ডের জন্য স্যার একটা সাজেশন, সব বোর্ডের জন্য আমাদের সাজেশন একই, ঠিক আছে? কুমিল্লার জন্য মাঝে মধ্যে আলাদা করার তো আর যায় না। আচ্ছা, সংনম্যতা মানে বুঝো তো? আয়তন গুণাঙ্কের বিপরীত। তার মানে সংনম্যতা মানে হচ্ছে 1/, আয়তন গুণাঙ্ক, এবং সংনম্যতা মানে কি? 1/, কি বলো? আয়তন গুণাঙ্ক। সংনম্যতা আর আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে অসংনম্যতা। তার মানে 1/, অসংনম্যতা, এটা মানে হচ্ছে সংনম্যতা। তাহলে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত, ঠিক আছে? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, এটা তো ভেক্টর রাশি। তাহলে এটা 2 এবং 3, এটা গ নম্বর উত্তর। ওকে, এই 20 নম্বর হচ্ছে খ। কেন রে বাবা? সরি, আমি কি ভুল? এই সংমত স্কেলার রাশি কি? আমি আমার মাথা কি পুরা? এটা ঠিক আছে, এটা তো সরি পীড়ন, এটা উল্টা হয়েছে। পীড়ন বাই বিকৃতি, এটা তো সংনম্যতা, এটা তো অসংমতা হইল, ঠিক আছে? এটা আয়তন গুণাঙ্কের বিপরীত। 1 এবং 3 হচ্ছে, সরি এটা না রে বাবা। 1 এবং 3 মানে আচ্ছা, 1 এবং 3 মানে কোনটা? 1 এবং 3 বললাম স্কেলার রাশি, আর এটা ঠিক আছে গয়ের উত্তর। হ্যাঁ ঠিক আছে, আমি কি চিন্তা করতেছি? এটা স্কেলার রাশি এবং আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। হ্যাঁ, আর মাথাটা আসলে, হ্যাঁ ঠিকই বলছো, শ্বাস নিতে হবে। হ্যাঁ, এই শোনো, সংনম্যতা স্কেলার রাশি আর আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, ঠিক আছে? আর নর্মালি হচ্ছে আয়তন গুণাঙ্ক মানে কি? আয়তন গুণাঙ্ক মানে আয়তন পীড়ন বাই হচ্ছে আয়তন বিকৃতি, মানে বুঝো নাই? তাহলে বিপরীত হইলে কি হচ্ছে? বিকৃতিটা উপরে চলে যাইতো, পীড়নটা নিচে হইতো। তাহলে এটা তো হইলো না, এটা তো উল্টা আসছে, ঠিক আছে? তাহলে সংনম্যতা স্কেলার রাশি এবং আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, অ্যাবসলিউটলি। আমি কি গ কেন উত্তর দিচ্ছি রে মূর্খ নাকি? 1 এবং 3 মানে হচ্ছে খ, এটা গ কি কারণ আমি দিচ্ছি 1 এবং 3, তার মানে হচ্ছে এটা খ নাম্বারটা উত্তর। ঠিক আছে। মাথায় ঢুকছে তো আমি কি বলছি? হ্যাঁ ঠিক আছে, এটা অঙ্ক করো। 1 মিটার লম্বা 1 মিলিমিটার ব্যাসকে তারকে 2 কেজি ভর ঝুলিয়ে এতদিন দৈর্ঘ্য বৃদ্ধি হলো,
পয়সা অনুপাত এত হলে তারটির ব্যাস কত? ভেরি নাইস কোশ্চেন্স, দেখো পারো কিনা। পয়সনের অনুপাত মানে তো বুঝো তো, অনেকে আবার এই জিনিসটা বুঝতে পারে না যে আসলে পয়সনের অনুপাত বলতে কি বোঝায়। শোনো এখানে কি বলছে, তারটির ব্যাস কত। পয়সনের অনুপাত মানে কি জানো? পয়সনের অনুপাত একটু জাস্ট দেখাই দিই, নিজে করবা। পয়সন অনুপাত মানে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই কি বলো? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। এখন এই পার্শ্ব বিকৃতি যে এটাকে ব্যাস বলতে পারি আমরা, আর দৈর্ঘ্য বিকৃতি যেটা এটা আমি হচ্ছে দৈর্ঘ্যের সাথে ক্যালকুলেশন করতে পারি। তাই তোমাকে যখন বলছে যে ব্যাস কত, তাহলে এই যে পার্শ্ব বিকৃতির মানটা বের করলেই পয়সন অনুপাত গুণ দৈর্ঘ্য বিকৃতি করো, তাইলে হয়ে যাবে। বুঝো না আমি কি বলছি? তোমাকে এই পার্শ্ব বিকৃতি মানে তো ব্যাস, তাহলে পার্শ্ব বিকৃতির মানটা যদি বের করো তাহলে কিভাবে বের করবা? পয়সনের অনুপাত এবং দৈর্ঘ্য বিকৃতি গুণ করতে হবে। পয়সন অনুপাত কত আছে? 0.1। দৈর্ঘ্য বিকৃতি কত আছে? বিকৃতি মানে বুঝছো তো, এই যে এইটা আছে মিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। আচ্ছা বিকৃতি মানে আমি বারবার একটা জিনিস বলি, বিকৃতি যেটা আছে যখন দেখো 1 মিটার লম্বা, এইটা দিয়ে ওইটাকে ভাগ করলে ওইটাই হবে, ঠিক আছে? তাহলে 0.025 গুণ করো তাহলে হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে না? পরেরগুলো একটু স্লো ক্যানজানি হয়ে গেছে, ব্রেনটা কাজ করেনি। তাহলে এটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে, এটার মান 0.025 দিয়ে ক্যালকুলেশন করলে অবশ্যই একটা আমরা মান পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে দেখবা যে ওইটা হচ্ছে আনসার হবে। ওকে, আর একটা দেখি আমরা, আর দেখার দরকার আছে। আচ্ছা এটা কি হচ্ছে ওয়াই সমান FL/L দিয়ে এগুলো কি আছে ইস্পাতেরই, তাহলে কোন সম্পর্ক? আচ্ছা তারটির ইয়ংয়ের, তামার ইয়ংয়ের গুণাঙ্ক এত এত, তার কপার এমনি, আর হচ্ছে এটা কি বলছে, এটা এই প্রশ্নটার উত্তর চিন্তা করতে পারবা কি আছে? এটা ক্যালকুলেশন করা লাগবে। হ্যাঁ একক মিলাইলে এটা হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা 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 আচ্ছা পড়ো তো দেখি, এতটা বড় প্রশ্ন পড়তে ইচ্ছা করে। চারটির ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই, তামার ইয়ংয়ের গুণাঙ্ক, ওইটা থেকে ক্যালকুলেশন করা লাগবে। এটা ইস্পাতে তারের ইয়ংয়ের গুণাঙ্ক এত, নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে ওয়াই সমান হচ্ছে FL/L দিয়ে করবা, করে মানগুলো ক্যালকুলেশন করে এটা একটু করতে হবে। কিন্তু উদ্দীপক নাই, এই যে উদ্দীপক তো এইটা, এইটা আর কি কিছু ছিল? ইয়ংয়ের গুণাঙ্ক না আছে তো, ওই যে ওয়াই এস এর মান দেওয়া আছে, তামার ইয়ংয়ের গুণাঙ্ক আছে আছে, এগুলো মান তো এমনিতে আমরা জানি, ক্যালকুলেশন করলে হবে একটা, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমার মনে হয় যে আচ্ছা তাহলে মোটামুটি বাবা হয়েছে মাথার মধ্যে এখন যেটা, যে এই অনুযায়ী নিশ্চয় ইনশাল্লাহ যথেষ্ট, ঠিক আছে? ওয়াই সমান FL/L দিয়ে করবা, কিছু না কিছু ইনশাল্লাহ আসবে। প্রশ্ন আমার মনে হচ্ছে ঠিকই আছে, আর কি লাগবে? এখানে তো কপারের ইয়ংয়ের গুণাঙ্ক, একথা কপারের ইয়ংয়ের গুণাঙ্ক তো আমরা আমাদের ছোটবেলাতে মনেই ছিল না, এটা তো মোটামুটি আমরা জানি তো। আচ্ছা প্র্যাকটিস এক্সাম রিজবি, আচ্ছা ইয়া সোডিয়াম বলে দিচ্ছি, দাঁড়াও। ওই প্র্যাকটিস এক্সামটা আমাদের প্রি মেডিকেলের ব্যাচের একটু চালু করে দেওয়া যায়, ওই যে ফিজিক্সের 7টা অধ্যায় কালকে চালু করে দেওয়ার কথা বলছিল, দেখতে পাচ্ছে না কেন দেখি? আচ্ছা কোনো সমস্যা ওদের? যে কালকে কিন্তু ফিজিক্স পরীক্ষা, যাতে স্টুডেন্টের সুবিধাটা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা কি কারণে নাকি ওয়েবসাইটের কি নাকি দেখা যাক, কিছুক্ষণের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আগে পড়তে থাকো, ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে আমরা এখন বাঁচতেছে আমাদের 12টা 41 না, প্রায় 34-35 মিনিট। লাইভে আসলে দেখি টাইমে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর মাঝখানে তোমাদের ফিজিক্সের ভেক্টর যে আছে, সেই ভেক্টরের হচ্ছে MCQ অ্যানালাইসিস তোমাদের আমরা পেজে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ওইটা তোমরা সুন্দর করে নোট ডাউন করে ফেলো। আর হচ্ছে যে আমরা ইনশাল্লাহ 3টার দিকে তো অবশ্যই আসবো, 2টা তো কিন্তু বাই চান্স আসতে পারি।
ঠিক আছে? তবে 3টা তো মাস্ট, 2টা তো, এই জন্য 2টার দিকে একটু পেজটা দেখিও যে লাইভে আবার আসলাম নাকি। তার মধ্যে তোমরা যে সামারি তোমার পেজে আমরা দিয়ে দেবো সেইটা হচ্ছে সুন্দর করে নোট করে ফেলো ভেক্টরটা। ওকে, যার দেখা আছে খালি দেখবা যে আমি কিভাবে করছি, ওইখানে তো গল্প গুজব নেই, ডিরেক্ট পড়া, ইনশাল্লাহ দেখবা যে ভালো হবে। হ্যাঁ, আসবো 3টার সময়। আমরা প্রত্যেক ইয়াতে এসে একটা করে সেশনে একটা করে অধ্যায় পড়ছি, আর মাঝখানে হচ্ছে যে ভেক্টরটা দেবে, আর সিকিউ তুমি এই যে মাঝখানের গ্যাপগুলোতে সিকিউগুলো প্র্যাকটিস করতে থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।